ঠিক লাগছে না, একটা নার্ভাসনেস তো কাজ করেই, কিন্তু ভয় লাগছে না। এত ভালোবেসে করা একটা কাজ, সেটা মুক্তি পাচ্ছে, এটা তো ভয়ের বিষয় ধরি, এটা আনন্দের বিষয়। বড় স্ক্রিনে কাজ মুক্তি পাওয়ার আনন্দটা আমার কাছে সত্যিই আলাদা। খুব ভালো লাগছে, মানে নার্ভাসনেস হচ্ছে একটা পরীক্ষার মতন, কিন্তু আমি তো জানি আমরা কত খেটে কাজটা করেছি, তো হয়নি। তাহাদের কথা নিয়ে এর আগেও আমাদের চ্যানেলে বহু কাজ আপনারা দেখেছেন এবং যথেষ্ট ভালোবাসাও দিয়েছেন। গতকাল ছিল সুব্রত ঘোষের নতুন ছবি তাহাদের কথার প্রিমিয়ার, যেখানে উপস্থিত ছিলেন সিনেমার কলাকুশলীরা সহ আরও অনেক অভিনেতা অভিনেত্রীরা। চলুন তারা কি বললেন দেখে নিন। বলেছি তাহাদের কথা নিয়ে, এখনো অব্দি যে কথা বলেনি রাজনন্দিনী এখন কথা বলবে তাহাদের কথা। না আমি অনেক কথা বলেছি, একদম প্রিমিয়ারের দিনকে ব্যাড প্রেস দিচ্ছে আমাকে। খুব এক্সাইটেড, আর আমি সত্যি আমার কাছে ভীষণ স্পেশাল এই প্রিমিয়ারটা, বিকজ অনেকদিন পরে ওটিটির অনেক কাজের পরে আমার একটা বড় পর্দায় একটা ছবি মুক্তি পেতে চলেছে, পেয়ে গেল। খুব টেন্সড আছি, আর কি বলবো, মানে ডাবিং করার সময় আমি ছবিটা যেভাবে দেখেছি আমার এত ভালো লেগেছে, এত অন্য রকমের একটা কাজের সাথে আমি জুড়ে থাকতে পেরেছি, সেটার জন্য খুব এক্সাইটমেন্ট। আর প্রিমিয়ারের দিন হালকা যেরকম একটা নার্ভাসনেস হয় সেটা তো রয়েছে, কিন্তু আশা করি দর্শকের ভালো লাগবে এবং আমাদেরকে অনেক আশীর্বাদ এবং ভালোবাসা দেবে। এই নার্ভাসনেসটার কোনো কারণ নেই আর কি, মানে ও এই ছবিতে রাজনন্দিনী যা পারফর্ম করেছে, যা অভিনয় করেছে, আমার মনে হয়, হ্যাঁ আমি দেখেছি ডাবিং এর সময়, আমি আলাদা করে তোর সিনগুলো দেখেছি। আমার মনে হয় রাজনন্দিনী যা পারফর্ম করেছে, ওকে দর্শক যেভাবে এতদিন দেখে এসছে তার থেকে কমপ্লিটলি ভেঙে একটা অন্যরকম চরিত্র। আমার মনে হয় সবাই এখানে, অনিন্দ, আমি, বিশ্বনাথ দা, সবাইকে মানুষ এতদিন যেভাবে দেখে এসছেন পর্দায়, তার থেকে একদম অন্য রকম, অন্য স্বাদে পাবে। নিজের চরিত্রটা করতে গিয়ে, মানে সুস্মিতা করতে গিয়ে তুমি একজন অভিনেত্রী, অপরদিকে হচ্ছে সুস্মিতা একজন অভিনেত্রী, তার কি মিল অমিল পেয়েছি? মিল কতটা পেয়েছি আমি জানি না, অমিল অনেকটাই। আমি খুব একটা আমার সাথে মিল রেখে আমার চরিত্রগুলোকে ফুটিয়ে তুলিও না, মানে আমি তো এক নম্বরে পাগল, মানে এরকম হয় না মানুষ। তো এটা ইনফ্যাক্ট এটা খুব একটু পুরোনো দিনের একটা গল্প, তো খুব একটা যে মেয়েটি আমার মতো না, আমরা যেরকম আজকালকার দিনে অনেক কিছু পাল্টে গেছে, আমাদের ভাবনা চিন্তা পাল্টে গেছে, অনেক সেলুলার লেভেল আমাদের একটা চেঞ্জ হয়েছে। তো আমার মনে হয় সেইটা থেকে বেরিয়ে এসে পুরোনো দিনের ওই সময়কার তখন অভিনেত্রীদের স্ট্রাগলটাই আলাদা ছিল, যেটা আমি আমার মায়ের কাছে শুনেছি। মানে অভিনেত্রী হওয়ার যেরকম একটা চাকচিক্যের দিক আছে, সেরকম একটা ব্যক্তিগত জীবনের, সেটা কোথাও না কোথাও আমার মায়ের কাছ থেকে আমি শুনেছি, যে মানে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেওয়া, বা মানে সেটাকে একটা অদ্ভুত একটা বাজে চোখে দেখা ওই জগৎটাকে, এরকম আমি আমার মায়ের কাছে শুনতাম। কিন্তু কাজের প্রতি একটা ভালোবাসা থাকলে এখন যেটা নেই, ইনফ্যাক্ট মানে এখন যারা অ্যাক্ট্রেস, তো এটা আউটলুকটা লোকের পাল্টে গেছে, এখন সেটা অত পিছু মাইন্ডেড কেউ নয় আপাতত, মেনলি পিপল। বাট সেই সময়কার ওই মেয়েটির স্ট্রাগল, এবং সুস্মিতা খুব স্ট্রাগল করে যে জায়গাটাতে পৌঁছেছে, সেখানে যেখানে আছে সেই জায়গাটাতে পৌঁছেছে, এবং কিভাবে সেই জায়গাটাকে মানে নিজের মাটিটাকে আঁকড়ে ধরে রয়েছে, সেটা নিয়েই ওর গল্প। কিভাবে তখন কাজ করতে করতে একজন উঠতি অভিনেত্রীর জীবনে তখন একটা প্রেম এলো, তখন সেই ব্যক্তিগত সম্পর্কটা কি এফেক্ট করলো। মানে আমি এটা নিজের ক্ষেত্রেও দেখেছি, আমার প্রফেশনাল লাইফটা আমি যতই চাই না কেন, আমার পার্সোনাল লাইফে কোনো না কোনোভাবে ওটা ঠিক ঢুকে আসে, মানে সেটা আমার মুড হোক, আমার আচার আচরণ হোক, সব কিছু দিয়ে। তো সেটা কিভাবে ওই রিলেশনশিপটাকে এফেক্ট করে। আর সবচেয়ে ভালো কথা হচ্ছে সুস্মিতার এখানে খুব একাকিত্বের টাইমগুলো খুব তুলে ধরা হয়েছে, যে সুস্মিতা যখন একা, যখন ওর সাথে কেউ নেই, যখন ওকে কোথাও অ্যাক্টিং করতে হচ্ছে না, মানে আমরা তো সবাই কোথাও না কোথাও একটা মুখোশ পরে বেরোই, আমরা সবাই তো আমাদের একদম র সেলফটাকে নিয়ে সবসময় থাকি না। তো সেটা যখন ও একেবারে মানে নিজের ভাবনার মধ্যে রয়েছে, সেই সিনগুলো যখন করা হয়েছে আমার খুব ভালো লেগেছে। সো ফিঙ্গার্স ক্রসড, বাকিটা তো দর্শক বলবে, আমি অনেক কথা বললাম। শুটিংয়ে দেখা গেছে বা কোনোটাও দেখা গেছে যে সুস্মিতা স্মুথ করছে, তো এইটা তোমাকে কতটা আনকমফোর্টেবল ফিল করিয়েছে?
মানে এমনি স্মোক করাটা কতটা কমফোর্টেবল আমি জানি না, বাট অন স্ক্রিন স্মোক করাটা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে আমি এটা অনেক স্মোকার্সের কাছ থেকে শুনেছি, বিকজ কন্টিনিউটির একটা বিষয় থাকে। তো তুমি যতবার চিন্তা করছো তোমাকে ততবার সিগারেটটা খেতে হবে। অ্যান্ড আই এম শিওর কেউ ওরকম পরপর 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 চলো মাস্টার, চলো টাইটার, চলো এই অ্যাঙ্গেল, চলো ওই অ্যাঙ্গেল, ওগুলো খুব ডিফিকাল্ট। প্লাস কোন জায়গায় স্মোকটা করেছিলাম, কোন জায়গায় টানটা ছেড়েছিলাম সেটা মনে রেখে করাটাও একটু উইয়ার্ড এরকম। তো আমি অনেক সিগারেট খেয়েছি। আর দ্য প্রবলেম ইজ, এটা হচ্ছে একদম সে আমি বলেছিলাম আমাকে একটা লাইট পাতলা সিগারেট দিও প্লিজ। বললো যে রাজনন্দিনী তখন তো এরকম ছিল না, তখন তো পুরোনো দিনের একটা স্ট্রং একটা সিগারেট, মানে আমার গলা ফলা জ্বালা করতো ভীষণ ভাবে। আর আমার এখনো মনে আছে কাট বললেই আমাদের আর্টের দাদারা বা যারা সেটে অনেকে থাকতেন তারা এবারটা আমাকে মানে সবাই, আমি আমার শর্ট হয়ে গেলে সবাইকে সিগারেটটা বিলি করে দিতাম। সো হ্যাঁ, বাট ঠিক আছে, মানে চরিত্রের জন্য হোয়াট এভার। আমি ট্রু লাভ করে একটা সিরিজ করেছিলাম, সেখানেও আমার একই অবস্থা হয়েছিল, আমি শেষে বারান্দায় প্রায় হাঁপাচ্ছি। রাজনন্দিনীর কথা আত্মকেন্দ্রিক, কারণ প্রমোতে আমরা বলতে শুনেছি সুস্মিতা বলছে যে আমার জন্য বাঁচতে হবে, আমার এখনো অনেক কিছু করার আছে। তো এই আমার থেকে সুস্মিতা রাজনন্দিনীর কি কোথাও সেম? নট রিয়েলি, মানে আমার জন্য আমার মাই হোল লাইফ রিভলভস অ্যারাউন্ড মাই প্যারেন্টস। মানে আমি যা করি আমার মা বাবাকে মাথায় রেখে করি। আর মানে এটা সত্যি একদমই, মানে আমি মিডিয়ার সামনে আদর্শ দেখানোর চেষ্টা করছি, এটা একদমই নয়। আমি সত্যি মানে আমার মা বাবা ছাড়া আই কান্ট ইম্যাজিন। আমার এত বড় একটা সাপোর্ট সিস্টেম ওরা, আমার প্রত্যেকটা ডিসিশনে আমাকে সাপোর্ট করা। আমি অ্যাক্টিং করতে চাই না, পড়াশোনা করতে চাই, এভরিথিং। এত লিবারাল কিন্তু এত আগলে রাখা, মানে এই অদ্ভুত ব্যালেন্সটা আমাকে, আমি আজকে যা ভালো খারাপ সমস্তটাই আমার মা বাবার জন্য। আর আমি যেইটুকু কাজ করতে পারি, ফ্রিলি করতে পারি, ইজ ফর মাই প্যারেন্টস। তো আমি ডেফিনেটলি আগে ওদের জন্য বাঁচি, তারপরে আমার জন্য। দেখো, পাশ ফেল নিয়ে আর চিন্তা করি না, পরীক্ষা দেওয়াটাই আমি প্রচুর ইন্টারভিউতে এটা অলরেডি বলেছি যে পাশ ফেল নিয়ে আমি আর বদার্ড নই। একটা বয়স অব্দি হতাম, পরীক্ষা দিতে পেরে আনন্দ পেয়েছি, এই ছবিটা করতে পেরে আনন্দ পেয়েছি। এই ছবি যেসব কলাকুশলীরা আছেন এবং ডিরেক্টর, একটা খুবই ফ্রেশ ছবি। প্রথম শো আমাদের আজকে নন্দনে হাউসফুল হয়েছে। আমার বিশ্বাস আজকেও প্রচুর মানুষ দেখতে এসছেন। যদি ভালো হয় তারা ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটি করবেন এবং আরো বেশি মানুষ আসবেন দেখতে। আমি সব ডেবিউ ডিরেক্টরদের সাথেই আমি কাজ করি। সেটা তথাগত মুখার্জির প্রথম ছবিতেও আমি ছিলাম, সম্রাট শর্মার প্রথম ডিরেক্টোরিয়াল ডেবিউতেও আমি ছিলাম, সুব্রত ঘোষের প্রথম ডিরেক্টোরিয়াল ডেবিউতেও আমি। তো আমার মনে হয় আমি খুব কমফোর্টেবল ফিল করি, কারণ আমার প্রত্যেকবারই প্রত্যেকটা কাজ করতে গিয়ে নিজেকেই ডেবিউট্যান্ট মনে হয় এটা আমার জীবনে প্রথম অভিনয় করা। তো সেই জায়গা থেকে এক্সাইটমেন্টটা একদম ওই প্রথম পরীক্ষা দেওয়ার মতন যেরকম থাকে তুমি বললে ওরকমই। দেখো, মনে মনে আমি অনেকটাই নকশাল, তো তার জন্য আলাদা করে ফিল করার প্রয়োজন নেই। তবে আমার মনে হয় যে এই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়ের মধ্যে এই সময় যদি একটা নকশাল আন্দোলন হতো তাহলে কেমন হতো, কি হতো, সেইটা আমার মাথায় সবসময় কাজ করেছে। এবং আমার মনে হয় যে আমি জাস্টিস করতে পেরেছি। যারা ওই সময়টা দেখেছেন বা ওই সময়ের মানুষদের দেখেছেন তারা বিচার করলে আমার মনে হয় আমি খুশি হব। আমি এখন বলে না, আমি সবসময় নিজেকে বাঙালি ফিল করি এবং আমি প্রত্যেকটা নিজের ছবির প্রিমিয়ারে আমি সবসময় ধুতি পাঞ্জাবি পরে যাই। আমি পুজোর সময় প্রায় 5 দিনই ধুতি পাঞ্জাবি পরি। আমার খুব ভালো লাগে ধুতি পাঞ্জাবি পরতে, এটা আমার মনে হয় আমি অনেক বেশি কমফোর্টেবল। কিন্তু এখন সব জায়গায় হয়তো যাওয়া যায় না, কিছু টেকনিক্যাল অসুবিধা থাকে ধুতি পাঞ্জাবি পরা। বাট যদি পারতাম 365 দিনই আমি ধুতি পাঞ্জাবি পরে থাকতাম। পরিচালকের ডেবিউ, আমি এই পরিচালকের সাথে আগে কাজ করেছি। যে কোনো ডেবিউর ব্যাপারে আমি খুবই উৎসাহী থাকি সব সময়, কারণ একটা কিছু শুরু, বিশেষ করে ছবির পরিচালক যখন ডেবিউ করেন আমার একটা ভীষণ উৎসাহ থাকে। আর পোস্টারে যে কজনের ছবি আমি দেখছি, যাদেরকে আমি চিনি, এখানে প্রত্যেকে সাংঘাতিক ভালো অভিনেতা, ফলে আমি খুব ভালো পারফরমেন্সেস এক্সপেক্ট করছি।
আমার ভাই রয়েছে ঋষভ, ও তো ভালো অভিনেতা বটেই, এবং আমার অনেকটা এক্সপেকটেশন এই ছবিটা নিয়ে। বাংলা দর্শক ভালো ছবি হলে হলে আসেন এবং ছবি ভরিয়ে দেন, হল ভরিয়ে দেন, সেটা প্রমাণ করেছেন। কাজেই এই ছবির ক্ষেত্রে সেটাই হবে, এটাই আমার আশা। ব্যাকআপ প্ল্যান এটা মোটেও নয়। আমি নাচতে গাইতে ভীষণ ভালোবাসি। আমি সেই বাঙালি বাড়ির মেয়ে যেখানে ছোটবেলা থেকে নাচ গান আঁকা সমস্ত শিখতে হয়েছে। তো আমি ইনফ্যাক্ট আমি ইনস্ট্রুমেন্টসও শিখি। আমার মনে হয় কোথাও না কোথাও এগুলো ডেফিনেটলি প্রফেশনালি দেখো, হয়তো আমার একটা নাচের শো এলো বা হোয়াট এভার, কিন্তু এটা কোথাও না কোথাও একটা থেরাপি আমার জন্য। খুব ভালো লাগে আমার নাচতে। আমি ছোটবেলা থেকে, মানে আমি যখন হাঁটতেও পারতাম না তখন থেকে আমি নাচি। আমার মা আমাকে খটে শুইয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে নাচাতেন। তো আমার কাছে মানে ডান্স, মিউজিক, বাজনা, এন্টারটেনমেন্ট, বই পড়া, এগুলো মানে আমার পাস টাইম। এটা যে কেউ আমাকে যেটা প্রফেশনালি নিয়ে গেছে সেটা কমপ্লিটলি দেয়ার কল। এই যে বই পড়ার ব্যাপারটা বললে, তো এখন তো প্রায় বই পড়া উঠেই গেছে বলতে হয়, তো মানুষ এখন আর অতটা বইমুখী নয়। এই দিক থেকে দেখতে গেলে এই সিনেমাটা আজকালকার সমাজকে কতটা এফেক্ট করে? আমি অনেস্টলি এটা না খুব একটা বিশ্বাস করি না। প্রবাবলি বিকজ আমার সার্কেলটা এরকম নয় হয়তো। আমি কিন্তু আমার বন্ধু বান্ধব খুব কম, কিন্তু আমার চেনা পরিচিত সার্কেলে আমি অনেককে চিনি যারা বই পড়ে। আমার মনে হয় বই পড়ার মিডিয়ামটা হয়তো একটু পাল্টে গেছে। এখন হয়তো বইয়ের দোকানে গিয়ে অনেকে সেই অথেন্টিক ভাবে বই কিনে বই পড়ছে না, সেটা হয়তো পড়ছে না তা নয়, কমে গেছে হয়তো সংখ্যাটা। কিন্তু ই বুকে পড়া হোক বা বই বন্ধুদের থেকে নিয়ে পড়া হোক, আই থিঙ্ক আমি বলবো না যেটা অবসলিট হয়ে গেছে, কমে গেছে হয়তো একটু সোশ্যাল মিডিয়ার কারণে, বা এখন হয়তো লোকে বই শোনে, এখন আমরা অডিও বুকস শুনি। কিন্তু আমার মনে হয় যার বইয়ের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়, সে কিন্তু যাই হোক না কেন বই পড়ার টাইম ঠিক পার করে নেবে। মানে আমি ফ্লাইট ধরার আগে বই পড়ি, ফ্লাইটে বই পড়ি, ফ্লাইট থেকে নেমে বই পড়ি, আমি সময় পেলে এক পাতা হলেও আমি পড়ি। মানে নাও ইট অল ডিপেন্ডস অন দ্য বুক। মানে আমি ছোটবেলা ভাবতাম আই এম নট আ বুক রিডার, বাট আমি যখন কিছু কিছু গল্প পড়া শুরু করি তখন মানে ছাড়া যায় না। মানে আমার মনে আছে আমি আমার টিউশন বাঙ্ক করে আমি বঙ্কিম পড়তাম। তো আই ডোন্ট থিঙ্ক দ্যাটস ভেরি মাচ ট্রু। কিন্তু যেভাবে এখানে ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে কি কনটেক্সটে কথাটা বলা। দর্শকের উদ্দেশ্যে আমার অনুরোধই রইল, তাহাদের কথা মুক্তি পেয়ে গেছে আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটা প্লিজ দেখুন, আমাদেরকে জানাবেন ছবিটি কেমন লাগলো, অনেক অনেক আশীর্বাদ করবেন, অনেক ভালোবাসা দেবেন, এইটুকুই বলার। থ্যাংক ইউ। তো এরকম লাগছে ভীষণ ভালো। সকালবেলা উঠেই একটা গুড নিউজ ছিল যে রাধা নন্দন দুটোই হাউসফুল গেছে। এটা মানে প্রথম দিন সেইভাবে তো কেউ জানে না, তো তারপরেও হাউসফুল মানে অনেকটা বড় পাওয়া একটা। প্রোডিউসার এবং অ্যাজ আ অ্যাক্টর দুটো হিসাবেই তোমাকে দেখা যাচ্ছে, তো দায়িত্ব কতটা ছিল? দায়িত্ব দেখো, অভিনয়ের সময়টা একরকম ছিল। সেই সময় সত্যি কথা বলতে প্রোডিউসার হিসাবে তো কোনো কাজ থাকে না, শুধু পেমেন্ট থাকে, এগুলো থাকে। এখন বুঝতে পারছি প্রোডিউসার হওয়াটা ভীষণ চাপ। প্রথমে ভাবছিলাম অভিনয় করাটা চাপ, কিন্তু না, দুটোই আলাদা আলাদা বিষয়। এখন মনে হচ্ছে প্রোডিউসার হওয়াটা ভীষণ চাপ। চলছে। তো কতটা আশাবাদী? কতটা আশাবাদী সেটা তো এখনই বলতে পারবো না। দেখো, যে কোনো মানুষেরই একটা আশা থাকে, দর্শক কিভাবে নেবে সেটা তো দর্শকই বলবে। আশা করি ছবিটা ভালো লাগবে। সবাইকে রিকোয়েস্ট করবো সিনেমাটা হলে গিয়ে দেখুন। আশা করি নিরাশ করবো না আপনাদের। সুন্দর একটা বেশ 90s লুক দিয়ে তুমি সেজে এসছো, তো এটা কি কোথাও এই তাহাদের কথার ক্যারেক্টারের সাথে ম্যাচ করে? হ্যাঁ, তাহাদের কথা বা ক্যারেক্টারে আমাকে অনেকটা এরকম সাজানো হয়েছিল। যদিও সবসময় শাড়ি পরা হয়ে ওঠেনি, বাট সাজানো হয়েছিল এরকম। খুব ভালো লাগতো সেই সময় নিজেকে দেখে, বেশ অন্যরকম একটা ব্যাপার। তো ভাবলাম আজকে একটু ওরকমভাবে সেজে যাই। ওই যে বললাম, সবাই মিলে হলে এসে সিনেমাটা দেখুন। একটা ভিন্ন স্বাদের ছবি, আমরা চেষ্টা করেছি ভালো কিছু করার। আশা করি আপনাদের ভালো লাগবে। না, টেন্স না, একদমই। ছবিটা বানিয়েছি, দর্শক যেটা বলবে ভালো খারাপ মাথা পেতে নেবো। নন্দন আজকে হাউসফুল, রাধা অলমোস্ট ফুল। দর্শকরা একটা সংকটের গল্প দেখবে বই পাড়াতে এবং বই পড়াতে, এবং তার সাথে এই যে লেখকরা যেমন চলে গেলে তাদের সৃষ্টিগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, লেখকদের মতো চরিত্রটাও
হারিয়ে যায়, আমাদের মাথা থেকে বেরিয়ে যায়। এই চরিত্রদের গল্প দেখবে দর্শক, খুব ভালো এনজয় করছি। আচ্ছা, এখন তো মানে দেখা যায় যে বই পড়ার প্রবণতাটা কমে গেছে, লোকে সুইচ করে গেছে যে মানে অনলাইন ইউজ করতে পারে বা কন্টেন্ট দেখে বেশি। তো সেটা নিয়ে যে এখন কি মনে হয়, মানে এই সিনেমাটা দেখার পর কি লোকে বই পড়ার অভ্যাসটা না, যারা বই পড়ার তারা বই পড়ে, কিন্তু যারা পড়ছে না, কমে গেছে, তাদেরকে একটু জানান দেওয়ার জন্য, একটু মানে বলবো একটু সচেতন করার জন্য যে বইটা আবার কিনুন, পড়ুন, বই উপহার দিন। আমার হ্যাশট্যাগ হচ্ছে বই পড়ুন ও বই উপহার দিন। অনুভূতি এটার উপর আলাদা অনুভূতি হচ্ছে, এটার আমি ব্যাকগ্রাউন্ড স্কোরও নিজে করেছি। এটা প্রথম আমার ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। আমি আমার দাদা সৌমাল্য মিলে দুজনে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি। আর ছবির সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হলো গোটা ছবিটা 1 ঘন্টা 40 মিনিটে একটাই গান। সেই একটাই গান আমাদেরকে বলা হয়েছিল যে যাতে গোটা ছবিটাকে ঘিরে থাকে, তো ওইভাবেই ধ্রুবজ্যোতি চক্রবর্তী লিরিক্স করেছে, ওভাবেই আমরা মিউজিক করেছি। আর শ্রেয়াদি তো অনবদ্য গেছি, এটা নিয়ে আলাদা কিছু বলার নেই। সব থেকে ইন্টারেস্টিং পার্ট হলো যে শ্রেয়াদির সাথে যে লাইভে গায় সবসময় কিঞ্জল, আমরা যাকে লাইভে গাইতে দেখি, এখানে পর্দার পেছনে শ্রেয়াদি আর কিঞ্জল প্রথমবার ওদের কোলাবোরেশন হয়েছে। তো এটা একটা খুব ইন্টারেস্টিং পার্ট। আর ছবিটা সবার ভালো লাগলে সবাইকে বলবো হলে এসে সবাই ছবিটা দেখুন, গানটা হলে এসে উপভোগ করুন, এবং গানটা ইউটিউবে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের কেমন লাগে। সবথেকে ভালো তো কিঞ্জল আমাদের সিঙ্গারই আছে এখানে, তো আমি নিজে একটুখানি গেয়ে দিচ্ছি। আবার এলে মনের জলে মন ভাসাবো বাঁচবো বলে। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আজকে আমাদের ছবি তাহাদের কথা রিলিজ করেছে, আপনারা দেখুন, দেখে আপনাদের প্রতিক্রিয়া জানান, সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ড অফ মাউথ আপনারা জানান, তাহলে মানুষ উৎসাহিত হবে এই ছবিটা দেখতে আসার। মনে হয় খুব ভালো একটা ছবি, বাঙালির একটা খুব সেন্টিমেন্টের জায়গা থেকে এই ছবিটা তৈরি করা। বাকিটা তো দর্শক দেখে বলবেন। লাইফস্টাইল এবং এন্টারটেনমেন্ট সম্পর্কিত সমস্ত তথ্যের জন্য চোখ রাখুন 71/1 MBর ইউটিউব, ফেসবুক এবং ইনস্টাগ্রামে। এছাড়া বিনোদনের সমস্ত খবর পড়ার জন্য চোখ রাখুন 71/1MB.com এ। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।